চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছোটা। মরুভূমিতে এটি বিভ্রম হয়, আপনি যতই কাছে যাবেন মনে হবে ওটা আরো দূরে চলে যাচ্ছে। এখন নির্বাচনটা হয়ে দাঁড়িয়েছে এরকম কদিন পরে যদি শোনেন যে নির্বাচন হতে পারে 2041-এ, যে সময় শেখ হাসিনা মনে করেছিলেন যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে ঘোষণা করবেন, সে পর্যন্ত চলে যেতে পারে বিষয়টা। যে সিন্দাবাদের তত্ত্বের পালন করেছি আমরা, এবং তারা কোনো অবস্থায় আপনার আপোষে এবং গ্রেসফুলি আপনার এই কাঁধ থেকে নামবে না। বাংলাদেশের যে হারকুলিয়ান কাঁধ, এই কাঁধ থেকে সহজে নামবেন বলে মনে হয় না। আপনার এখন 2029-এর কথা বলছেন, আবার প্রজেক্টেড যে স্বপ্নটা দেখাচ্ছেন 2035-এর, সেটা গিয়ে শেষ পর্যন্ত হয়তো হাসিনার আরুদ্ধ সেই 2041-এর উন্নত দেশ ঘোষণা করবা সময় পর্যন্ত পরিব্যাপ্ত হলে আমি অবাক হব না। ধন্যবাদ। যে এখানে বলা, অনেকেই বলেন বা পত্রিকায় মানে কেউ কেউ উক্তি দিয়ে বলেছেন যে মানে ডক্টর ইউনূস যেটাতে থাকেন আর কি, সহজে ক্ষমতা ছাড়তে চান না। তো আপনি মোহাম্মদ মহসিন রশিদ, এটা আপনি কতটা একমত এটার সাথে? মানে উনি ওনার ইতিহাসে নাকি উনি কোনো কিছুতে ছেড়ে যেতে চান নাকি? উনি তো গ্রামীণ ব্যাংকের এমডিশিপও ছাড়েন নাই, উনি কোর্টে মামলা করেছেন, রিট পিটিশন করেছেন, ওটা আবার পরে অ্যাপেলেট ডিভিশনে নিয়ে গিয়েছেন। ওইখান থেকে উনি হারার পর উনি হাতটা ধুয়ে নিয়েছেন ভালো করে, যে আমি এখন নাই। ওইটার মধ্যে আমি যেতে চাই না। তবে আমি অন আ সিরিয়াস নোট আমি বলি যে ওনারা যা করছেন করতে দেন। আমি আমাদের বিএনপির ভাইকে বলেছি যে আপনারা উদ্যোগ নেন, উদ্যোগ নিয়ে একটা কনভেনশন করেন, আমরা রিফর্মস গুলি আমরাই বানিয়ে দেব, কি কি রিফর্মস দরকার ওই রিফর্মস গুলি আমরা দিয়ে আমরাই রোড ম্যাপ দিয়ে দেব যে এই এতদিনের মধ্যে রিফর্মস করেন, এইভাবে আপনি এতদিনের মধ্যে ইলেকশন করেন, সেটা আমরা বানিয়ে দিতে পারি। এমন না যে দক্ষ লোক নাই বিএনপিতে বা জামাতে বা অন্য দলগুলিতে, উই ক্যান ডু ইট, এবং আমরা এটা জনগণের সামনে আসেন হাজির করে দিই। এটা আমার অনুরোধ রইল বিএনপির কাছে, একটি বড় দল, আপনি আপনার দলের আলাপ করেন একটু কাইন্ডলি। ধন্যবাদ। আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে যেতে চাই যে 54 বছরে এরকম কোনো সম্পর্ক হয়নি পাকিস্তানের সাথে, নতুন মোড় ঘুরেছে সম্পর্কের, এরকমটাই আমরা হেডলাইন দেখলাম, এবং বেশ উন্নত হচ্ছে, এত কাছাকাছি। এটি কিসের জন্য? মানে পাকিস্তানের সাথে এটা কি আমাদের কূটনৈতিক সম্পর্ক বিস্তার করা উচিত সেই কারণে, নাকি এখানে ভারতকে দেখানোর জন্য? ইতিমধ্যে ভারত যে ট্রান্সশিপমেন্টটা বাতিল করেছে, সেখানে বলা হয়েছে, আজকে একটি রিপোর্টে দেখলাম যে ভারতের সড়ক ব্যবহার করে 36 দেশে পোশাক পাঠাতো বাংলাদেশ। তো আপনার কাছে শুনতে চাই যে ভারত বাংলাদেশের সম্পর্কটা নিয়ে আপনি কি মনে করেন? ভারতের সাথে এত সম্পর্ক ভালো হচ্ছে কেন, আর পাকিস্তানের সাথে আর ভারতের সাথে খারাপ হচ্ছে কেন? যদিও ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী গতকালকে জয়শঙ্কর, উনিও বলেছেন যে গণতান্ত্রিক সরকার উনি চাচ্ছেন, খুব তাড়াতাড়ি নির্বাচন হবে, এটা ওনারা বলছেন। তো এটাও কি বিএনপি সুর মিলিয়ে কি ওনারা এটা বলছেন কিনা? মানে কেউ কেউ। ধন্যবাদ। দেখুন, আমি আপনার এই শোতে এবং বলেছি নির্বাচনটা হয়ে এখন বাংলাদেশে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা। আমাদের শ্রদ্ধেয় লার্নেড অ্যাডভোকেট মহসিন রশিদ পরিষ্কার বুঝতে পারবেন আমার ধারণা, আমি যা বলবার চেষ্টা করছি। চেজিং দ্য চিমেরা অর্থাৎ মরীচিকার পেছনে ছোটা। মরুভূমিতে এটি বিভ্রম হয়, আপনি যতই কাছে যাবেন মনে হবে ওটা আরো দূরে চলে যাচ্ছে। এখন নির্বাচনটা হয়ে দাঁড়িয়েছে এরকম কদিন পরে যদি শোনেন যে নির্বাচন হতে পারে 2041-এ, যে সময় শেখ হাসিনা মনে করেছিলেন যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে ঘোষণা করবেন, সে পর্যন্ত চলে যেতে পারে বিষয়টা। এখন আমি কেন বলছি কথাটা, এখন ওই যে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা কক্সবাজারে গিয়ে বলেছিলেন যে 2029 পর্যন্ত আমরা লেজিটিমেটলি থাকতে পারি, এক। দ্বিতীয়ত, সুনির্দিষ্ট কোনো তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। তৃতীয়ত, আপনার কোন ধরনের নির্বাচন হবে, এটা জাতীয় সংসদ নির্বাচন, গণপরিষদ নির্বাচন, রেফারেন্ডাম বা প্লেবিসাইট,
না আপনার সাধারণ সংসদের নির্বাচন বা সাধারণ নির্বাচন, সেটা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে যে ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যে হয়তো নির্বাচন হতে পারে। খেয়াল করেন, এখন জুন মাসে গিয়ে যদি বলা হয় যে আমরা এখন গণভোট করবো, এটা নির্বাচন, তাই না? ফলে তখন কিন্তু কেউ বলতে পারবেন না যে তিনি মিথ্যা কথা বলছেন বা জাতিসংঘ প্রতারণা করছেন। সেই বিষয়টাও কিন্তু চলে আসতে পারে সংসদে। 1, 2, 3। চতুর্থত যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের আশিক চৌধুরী, মাননীয় প্রতিমন্ত্রীর মর্যাদায় নিযুক্ত তরুণ তুর্কি, তিনি যে ইনভেস্টর্স কনফারেন্স হয়ে গেল, সেখানে যারা সম্ভাব্য ইনভেস্টর তাদের সামনে কিন্তু যে রূপরেখাটা তুলে ধরেছেন 2035-এর, এখন 29-এ গিয়ে 35 বললে কাছে মনে হবে। মানে তাদের ব্যাক অফ দ্য মাইন্ড যে বিষয়টা আছে, ধাপে ধাপে তারা কিন্তু 41 পর্যন্ত গিয়ে যদি উপনীত হন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর যে প্রশ্নটা আসছে সেটা আপনার আমাদের যে 3 জন ব্যক্তি নর্থ আটলান্টিক রিজিয়নের থেকে এই সফল বিপ্লব কুশীলব হিসেবে কাজ করেছেন, প্রফেসর আলী রিয়াজ, মাইলাম, জন ডেলেন লুইস আর প্রফেসর আলী রিয়াজ তো ইতিমধ্যে এখানে মোতায়েন আছে, এবং প্রায় 3টি ইন্টারাকশনে আমার সঙ্গে তাদের দেখা হয়েছে, এবং 3 জায়গায় প্রফেসর আলী রিয়াজও উপস্থিত ছিলেন, বা অন্তত 2টি জায়গায় উপস্থিত ছিলেন, এবং তিনি অনেক সময় ব্যাক সিটে বা দ্বিতীয় সারিতে বসেছেন। আর জন ডেলনিউইস যে বক্তব্যটি রেখেছেন সেখানে পরিষ্কার বলেছেন যে 111 ব্যর্থ হয়েছে, রিফর্ম সম্পন্ন করতে পারেনি। এইবার আমরা যাতে ব্যর্থ হওয়াটা অ্যাফোর্ড করতে না হয় আমাদের, আমরা যাতে এবার রিফর্ম গুলো করে ফেলতে পারি। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই প্রত্যাশাটা তারা ব্যক্ত করছে, এবং আপনার এই যে প্রত্যাশাটা, সেটি খেয়াল করে দেখেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দুধে মানুষ, তিনি কিন্তু বিষয়টা বুঝতে পারছেন। আর পাকিস্তানের সঙ্গে যে বিষয়টা, সেটাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে দেখার সুযোগ নেই। আপনার ইমিডিয়েট পাস্ট হাই কমিশন অফ পাকিস্তান, তার সঙ্গে আমার একটা বৈঠক হয়েছে। তিনি দায়িত্ব শেষ করবার আগে তার বাসভবনে আমাদের নৌবাহিনী যে সদর দপ্তর আছে ঢাকায়, তার পেছনে বা পূর্ব দিকে, সেখানে তিনি তার যে ল্যামেন্টেশনটা জানাচ্ছিলেন যে শেখ হাসিনাকে কোনোভাবেই আগে আনা যাচ্ছে না, তিনি তার যিনি রিলিভার আসবেন হাই কমিশনার হিসেবে, তার জন্য এগ্রিমেন্টটা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এগ্রিমেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিলিভার আসতে পারছে, আর রিলিভার না আসলে উনিও যেতে পারছেন না, ওনার টেনিওর কিন্তু শেষ। এবং এই পুরো বিষয়গুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পন্ন হয়েছে এই সরকার আসার পরে। নতুন হাই কমিশনার আমরা পেয়েছি, এবং তিনি হাইপার অ্যাক্টিভ। সেই রংপুরে আমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি হাজির হয়েছেন, এবং কোনো জায়গায় বাদ নেই, চষে বেড়াচ্ছেন সারা দেশ। আর এই যে হাইপার অ্যাক্টিভ হাই কমিশনার, কেন এই হাইপার অ্যাক্টিভিজম দেখাচ্ছেন? কারণ তিনি আদিষ্ট হয়েছেন যে কোনো ভাবে হোক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় বাংলাদেশ হচ্ছে হারিয়ে যাওয়া ভাই। সেই হারিয়ে যাওয়া ভাইকে যত বেশি পরিমাণে আলিঙ্গন পাশে আবদ্ধ করা যায় তত ভালো, টু ক্যাচ আপ। যে মিসড অপরচুনিটিটা আমরা সেই 75-এর আগে থেকে, মানে 71 থেকে এই পর্যন্ত যেই অবস্থাটা তৈরি হয়েছে, শেখ হাসিনার প্রচন্ড প্রেশার ক্রিয়েট করা হয়েছিল তার দলের পক্ষ থেকে, তারপরে যারা ঘাতক নির্মূল কমিটি ধরনের প্ল্যাটফর্মে ছিলেন তাদের পক্ষ থেকে, যাতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফেলা হয়। খেয়াল করে দেখেন, আমাদের 2 মন্ত্রণালয় দ্বারা পরিচালিত, যৌথভাবে পরিচালিত থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ, যেটি পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে দেখভাল করে, সেখানে একটি সেমিনারে বক্তব্য রাখছিলেন ইরফান রাজা, একজন পাকিস্তানি কূটনীতিক। তাকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল, এবং পরে পার্সন নাম গাটা করে দেশে বাইরে পাঠিয়ে দেওয়া, স্বদেশে চলে যেতে বাধ্য করা হয়েছে। এই ধরনের ইনসিডেন্ট গুলো আপনার কিসের পরিচয় বহন করত?
সেই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করে দেখা দরকার। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, মানে লাভ হেট রিলেশনের মতো বিষয়টা সেই জায়গায় এসে পৌঁছেছে। পাকিস্তান কমনওয়েলথভুক্ত একটি দেশ, ভারত কমনওয়েলথভুক্ত একটি দেশ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিন দেশই ব্রিটিশ রাজের অধীনে ছিল। আমাদের একটা কমন হেরিটেজ আছে। ভারত নিকট প্রতিবেশী, পাকিস্তান দূর প্রতিবেশী। আবার পাকিস্তানের সঙ্গে আমরা 23 থেকে 24 বছর একসঙ্গে ঘর সংসার করেছি। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পেছনে যেই দলটি কাজ করেছে এটা মুসলিম ভাইয়ের দল, অর্থাৎ মুসলিম লীগ। এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়, লাহোরে নয়, আপনার 1906 সনে। এবং এই মুসলিম লীগের পক্ষ থেকে পাকিস্তান রাষ্ট্র কায়েমের মূল দাবিদার ছিল কিন্তু তৎকালীন মাশরেকে পাকিস্তানের লোকজন। এই বিষয়গুলো কিন্তু ইতিহাসের অংশ। তো সব মিলিয়ে এটা একটা জটিল কেমিস্ট্রি। আপনি সরল কোন অঙ্ক খুঁজে বের করলে সফল কাম হবে এমন আমি মনে করি না। ধন্যবাদ। জি, আমি ওই যে বিনিয়োগের কথাটা বলছিলাম যে এখানে না, বিনিয়োগ না, ওই যে ভারতের কথার সাথে আমাদের কথাটা, বিএনপির কথা মিলে যাচ্ছে। আজকে আব্দুল্লাহ আল মিন্টুও বলছেন যে বিনিয়োগের জন্য গণতান্ত্রিক সরকার দরকার, আবার জয়শঙ্করও বলছেন গণতান্ত্রিক সরকার। এর আগে ভারতের সেনাপ্রধানও বলছেন যে গণতান্ত্রিক সরকারের সাথে। তো সেইখানে আসলে মানে কেন মানে সরকার কেন এই জিনিসটা বুঝতে চাচ্ছেন না আর কি, বা ভারতের কথার সাথে বিএনপির কথা কেন মিলে যাচ্ছে? আর এখানে বলা হচ্ছে যে ভারতের সাথে বিএনপির এক ধরনের সমঝোতা হয়েছে, এই জন্য কথার সুর মিলে যাচ্ছে, সেটাতে আপনি একমত কিনা? দেখুন, ভারতের অবস্থান, বিএনপির অবস্থান, বিএনপির দুটো ভিন্ন এন্টিটি। একটি রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, আরেকটি আমাদের দেশের এখন ক্রিয়াশীল সবচেয়ে বড় রাজনৈতিক দল। খেয়াল করেন, এবং অতীতে বেশ কয়েকবার তারা সরকার গঠন করেছেন, ক্ষমতায় ছিলেন, গেল। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ডিনামিক্স, পলিমিক্স, সেগুলো নানান রকম ভাবে বিকশিত হয়। সেগুলো অনুধাবন করার চেষ্টা করা ভালো, কিন্তু সরল অঙ্কে করে আপনার কোনো ইনফারেন্স ড্র করাটা আমি মনে করি না সমীচীন হবে। এক, দুই, তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে একটু শুনতে স্থূল মনে হবে বা আপনার আনকাইন্ডও মনে হতে পারে। বর্তমান সরকার কিন্তু একটা তুলনীয় সিন্দাবাদের সেই দৈত্যের মতো ঘাড়ে চেপে বসেছে এবং কোনোভাবে নামতে চাচ্ছে না। এখন এই অনুভূতি দিন দিন কিন্তু প্রবল হবে। যত হবে, আজকে বিএনপি মুখ খুলছে, কালকে হয়তো অন্য দলগুলো মুখ খোলা শুরু করবে। আর মহসিন রশিদ ভাই তো ছিলেন, আমি ছিলাম না, বিয়ার মি আউট। এই যে ফ্যানফেয়ার গুলো করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে, আপনার অনেকটা ওই আমরা রিসার্চ যেভাবে করি আপনার বক্সে টিক চিহ্ন দেওয়ার মতো। উনি বলেছেন কম, শুনেছেন বেশি। 5 মিনিট 10 মিনিট করে এক একটা পার্টিকে সময় দিয়েছেন, দিয়ে যে ঠিক আছে আমি একবার তাদের সঙ্গে মত বিনিময় করলাম, আবার দ্বিতীয়বার করলাম, অর্থাৎ টিক চিহ্ন দেওয়ার কাজটি কিন্তু আগাচ্ছে। কিন্তু মূল যে বিষয়টা, অর্থাৎ এই যে রাউন্ড টেবল আপনার কনফারেন্সের কথা আমরা শুনি, সে ব্রিটিশ আমলে মহাত্মা গান্ধী তার প্রিয় ছাগলকে নিয়ে লন্ডনে গিয়েছিলেন, আপনার সেখানে ছাগল পান করেছেন, এইটুকু নিয়ে আমরা হাসি তামাশা করি, কিন্তু গোল টেবিল বৈঠকগুলো কিন্তু হয়েছে। সেই ফর্মে কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে না, এবং তার ফলে ব্যাপারটি যা দাঁড়াচ্ছে, ওই সিন্দাবাদের দৈত্য চেপে বসেছে, ওটা যাবে না, এবং যতক্ষণ পর্যন্ত না ঘাট থেকে না নামাচ্ছেন। অর্থাৎ পিপলস আফসার ছাড়া আসলে কোন রকমের গত্যন্তর বোধহয় নেই। এটা যত তাড়াতাড়ি বিএনপি এবং অন্য দলগুলো রিয়েলাইজ করবে, তত রাহুমুক্ত হবে এই দেশ। আমি শুনতে খুব খারাপ শোনা যাবে, আনকাইন্ড মনে হবে, কিন্তু আমার মনে হয় কাউকে না কাউকে তো স্পেল আউট করতে হবে কথাগুলো, সেই জন্য বললাম। ধন্যবাদ। আমি মহসিন ভাই আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই, যে এই যে বিমস্টেকে যে সম্মেলনটা হলো, সেখানে যে বৈঠক হলো, আমরা জানি যে ওইটা সাকসেসফুল হয়েছে বৈঠক, কিন্তু তারই 2 দিন পরে যে আমাদের ট্রান্সশিপমেন্টটা বাতিল করলো, তাতে আমরা ভারত থেকে কি বার্তাটা পেলাম? আর পাকিস্তানের ব্যাপারে কেন এত আগ্রহ, মানে সরকারের? এটা কি কূটনৈতিক মানে সম্পর্ক বাড়ানোর জন্য, নাকি এর পেছনে কোনো কারণ আছে? এই বিষয়টা আপনার কাছে শুনতে চাই আগে। in as much as BIMSTEC is concerned, BIMSTEC আপনাকে কে বলেছে যে সাফল্য হয়েছে? সেটা আমরা শফিকুল আলমের স্ট্যাটাস থেকে বা পত্রিকায় বিভিন্ন বাটপারদের লোক, সেটা বাটপার,
সে বাটপারের কথা বাদ দেন না, সাফল্য কেমনে হলো আমি একটু বলি। বৈঠক বলছে যে 20 মিনিটের বৈঠক ছিল, 40 মিনিট চলেছে। এর মধ্যে আপনি জানেন যে যখন এই লেভেলের মিটিং হয় আপনার একটি কার্টেসি এক্সচেঞ্জেস হয়, যেটা 15-20 মিনিট হয়েছে। আপনার ডেলিগেটসদেরকে ইন্ট্রোডাকশন করিয়েছে যে এই 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 আমাদের সাথে অমুক মন্ত্রী আছেন, অমুক হাই রিপ্রেজেন্টেটিভ আছেন, এইগুলিতে সময় যায়। হয়তো হ্যান্ডশেক করে নাই, বাট সময় যাচ্ছে। উনি ইন্ট্রোডিউস করেছেন যে উনি ডোভাল, উনি অমুক তমুক, এইগুলি দিস কার্টেসিস টেক প্লেস, এই গ্রিটিংস গুলি হয়। হওয়ার পর তারপরে আপনি দেখেছেন যে লামিয়া একটি 2 পাতা ইউনূস সাহেবকে হ্যান্ড ওভার করেছিল, 2 পেজ লিখিত। এইখানে আমরা আমাদের কথা বলেছি, ওরা কোনো উত্তর দেয় নাই, শুনেছে। ওরা তাদের কনসার্ন বলেছে, আমরা কোনো উত্তর দেই নাই, আমরা শুনেছি। ওইখানে কোনো কিছুই হয় নাই। তারপরে এই বৈঠকটা তো ওরা মানা করেছিল ইন্ডিয়া, কিন্তু কেন হলো এই বৈঠকটি? এই বৈঠকটি আমরা তো চিঠি দিয়েছিলাম বৈঠকের জন্য, তারা তো উত্তর দেয় নাই। বৈঠকটি এই কারণে হয়েছে বিকজ অ্যালফাবেটিক্যাল অর্ডারে বাংলাদেশ নেক্সট চেয়ারম্যান হচ্ছে, ইউনূস সাহেব না, বাংলাদেশ নেক্সট চেয়ারম্যান হচ্ছে। কালকে যদি আমি ওই পজিশনে থাকি, আই উইল বি দি চেয়ারম্যান। এটা রাষ্ট্র, দেশ চেয়ারম্যান হচ্ছে। দেশ যেহেতু চেয়ারম্যান হচ্ছে, একটি ডিপ্লোম্যাটিক নাইসেসিটি আছে যে সবাই ওই দেশের সাথে কথা বলে, সবাই কথা বলে, কংগ্রেচুলেট করে ওই দেশকে। যদিও এইটা রোটেশনাল বেসিসে হয়, অ্যালফাবেটিক্যাল অর্ডারের রোটেশনাল বেসিসে হয়েছে। এইখানে তেমন কিছু না। এটা তো হচ্ছে ইউনূস সাহেবকে বা এই সরকারকে খুব বড় করে দেখানোর জন্য ওইসব বাটপার গুলি এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে, বুঝছেন? এখন তো এই বাটপারটা সিনিয়র সেক্রেটারি হয়ে গেছে, প্রমোশনও পেয়ে গেছে। না, উনিও প্রমোশন পেয়েছেন। তারপর খলিলুর রহমানও তো এসে মানে ওনার খলিলুর রহমান সাহেবের সাথে তো ইউনূস সাহেবের যোগাযোগ আগের থেকে ছিল, বিকজ দ্যাট ওয়াজ দি পার্ট অফ দি আমেরিকান কনস্পিরেসি। ওইটার মধ্যে ওরা সব শরিক আছে, আলী রিয়াজ, আরো আছে, আমি সবের নাম বলতে চাইও না আর বলবো না। এই কনস্পিরেসিস কোথায় কোথায় হয়েছে, কারা করেছে, এটা তো আমাদের জন্য ভালো হয়েছে। আমরা হাসিনার থেকে আমাদের জান ছুটে গেছে, আমরা ফ্যাসিস্ট রেজিম চলে গেছে। কাজে ওই যে হয়েছে ওইটা নিয়ে আমি বলতে চাচ্ছেন যে যে নীল নকশাটা হয়েছিল মানে হাসিনাকে বিদায় করার জন্য, ফ্যাসিস্ট থেকে মুক্ত করার জন্য, সেটার সাথে খলিলুর রহমান, ডক্টর ইউনূস, যারাই ছিল আমেরিকানদের সাথে ইনভলভ, যারাই ছিল আইএসের সাথে ইনভলভ, ইট ওয়াজ গুড। এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। এই জন্য ওইখানে তো ডোভালের ডিফিট হয়েছে। ডোভাল হ্যাজ বিন অ্যান আনসাকসেসফুল এনএসএ। ডোভাল সাহেব যিনি আছেন এনএসএ, ওনাকেও প্রমোশন দেওয়া হয়েছে, উনি কিন্তু আনসাকসেসফুল। উনি বাংলাদেশে হেরেছেন, উনি চায়নার কাছে হেরেছেন। চায়নার প্রায় 3,600 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার ইয়ে আছে। উনি আফগানিস্তানে হেরেছেন, ওইখানে বিলিয়ন ডলার। জি জি, মালদ্বীপে হেরেছেন। জি জি, মালদ্বীপে হেরেছেন। Maldives is unsuccessful. এনএসএ সব জায়গায় হেরেছে ডোভাল। সে নিজেকে জেমস বন্ড 007 মনে করে, কিন্তু দ্যাট ইজ নট ট্রু। এখন আমি আসি পাকিস্তানের উপরে। আমি যে পাকিস্তানের কথা বলছি, আরেকটু শুনতে চাই যে ওনাদের যে নীল নকশাটা ছিল সেটা না হয় সাকসেসফুল হলো 5 আগস্ট, কিন্তু এখন কি, মানে এখন তারা কি চাচ্ছে 5 বছর? এখন ওদের নীল নকশা হচ্ছে আমাদের কিসের বিপক্ষে? বিএনপির বিপক্ষে। ওরা বিএনপি কে আসতে দেবে না। এই জন্যই তো আমি বারবার বলছি যে বিএনপি নিজেই এটা সিজ করতে হবে। খালি রাস্তায় নামলে তো হবে না, আমাদেরকে সবাইকে পৃথিবীকে দেখাতে হবে যে আমরা একটা এমন পলিটিক্যাল পার্টি যে আমরা খুব রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি। এই জন্য আমি এর আগে বলেছি, আমার যা
বলার যে কনভেনশন করা, হ্যান করা, ত্যান করা, তাহলে ওরা এটা প্রমাণ করবে, ইভেন আমেরিকানদের কাছে প্রমাণ করবে। মরিয়ার্টির ওই জিনিসটা যেটা আছে, যেটা তারেক এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যেটা আছে, ওইটাও তারা কিন্তু এইটা দিয়ে ওইটাকে ডিফিট করতে পারে, যে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি এবং আমরা রেসপন্সিবলি দেশটি চালাবো, এই ক্ষমতা আমাদের আছে। জিয়াউর রহমানের ক্ষমতা আমাদের কাছে আছে। জিয়াউর রহমান সাহেবের যে স্ট্যান্ডিং ছিল পৃথিবীতে, ওই ধরনের ওনার দল, আমরা এটা চালাবো। আমি আরেকটু বলে দিই যে জিয়াউর রহমান সাহেবকে কিন্তু পলিটিক্যালি হেল্প করেছে মুসলিম লীগ। শাহ আজিজুর রহমান জেনারেল সেক্রেটারি ছিলেন। জি, ঠিক আছে, রাইট রাইট। জেনারেল সেক্রেটারি ছিলেন কিন্তু উনি মুসলিম লীগের ওই সময়, যখন উনি চলে গেলেন এইখানে, তখন তো বিএনপি হয়নি, বিএনপি তো পরে হয়েছে। এনিওয়ে, এইগুলির মধ্যে না গিয়ে আমি বিএনপির প্রতিনিধি বিষয়ে কথা বলতে চেয়েছিলেন একটু, পাকিস্তানের বিষয় বলি আমি একটু আপনাকে। পাকিস্তানের এই 54 বছর যে খারাপ ছিল তা তো না, আমাদের বঙ্গবন্ধুও তো গিয়েছেন পাকিস্তানে, উনি গিয়েছেন লাহোর ইসে গিয়েছেন, ওআইসিতে গিয়েছেন, এবং এইটা নিয়ে সোরেন সিং এই ইস্যুটা রেজ করেছিল যখন উনি স্টেট ভিজিটে ছিলেন ইন্দিরা গান্ধীর সামনেই। এইটার উপরে আসাদুদ্দৌলা সাহেব বলেছেন, বারবার বলেছেন, যে বঙ্গবন্ধু তখন বলেছেন, মিস্টার সোরেন সিং শাট আপ, আমি ইন্ডিপেন্ডেন্ট দেশের প্রধানমন্ত্রী, আমাকে শিখাবেন না কি করতে হবে। বিকজ ওইখানে যে গভর্নমেন্টটা ছিল, যে তাজউদ্দিন সাহেবের, ওরা তো একটি চুক্তি করে এসেছিল যে আমরা আপনাদের সাথে পরামর্শ না করে কোনো ফরেন পলিসি বা কোনো কিছু করব না। ওই চুক্তির জন্য অনেক হার্ম করেছে আওয়ামী লীগ, কিন্তু অনেক ক্ষতি করেছে এই রাষ্ট্রের, এই দেশের। তো আমি যেটা বলছিলাম, সেটা তো বঙ্গবন্ধু গিয়েছেন, বলছিল এখানে যে মানে বলা হয়েছে যে ফ্রিজে চলে গেছে, মানে সম্পর্কটা ফ্রিজে, ডিপ ফ্রিজে চলে গেছে, মানে পাকিস্তান। ডিপ ফ্রিজে তো আপনাকে বলি, আমি একটা প্রাইভেট কথা বলে দিই, ডিপ ফ্রিজে থাকলেও আমাদের শেখ হাসিনার অনেক বান্ধবীও এখানে আছেন, ওই যে বড় বড় যাদের সাথে রাজনীতি করতেন বঙ্গবন্ধু, এই যে যারা ছিল আপনার আওয়ামী লীগের নেতারাও আছেন ওইখানে কিন্তু উনি রেগুলারলি গিফটস পাঠাতেন, ডিপ্লোম্যাটিক চ্যানেলে কিন্তু গিফটস পাঠাতো। লোক দেখানো ছিল পাকিস্তানের সাথে আমার কোনো রিলেশনশিপ নাই, ব্যক্তিগত রিলেশনশিপ উনি কিন্তু রেখেছিলেন, উনি গিফট রেগুলারলি পাঠাতেন। এইটা আমি খুব রেসপন্সিবিলিটি নিয়ে এই কথাটি বলছি। তো তারপরে দেখেন, যখন অন্যরা, জিয়াউর রহমান যখন এসেছেন, তখন কিন্তু পাকিস্তানের সাথে আমাদের রিলেশনশিপ ভালো ছিল, আমাদের ট্রেড ছিল, এখানে অনেক পাকিস্তানি লোকজন এখানে ইন্ডাস্ট্রিজ করেছেন। সো ইটস নট দ্যাট যে 54 বছর খারাপ ছিল। এই যে আপনাকে, যেহেতু ইন্ডিয়ার প্রভাব এমন ছিল দ্যাট শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে কথা না বলে বা ইন্ডিয়ার পারমিশন না নিয়ে উনি কোনো কাজ করতেন না। এবং আব্দুস সামাদ আজাদ যখন 96-এ ফরেন মিনিস্টার ছিলেন, কিন্তু উনি দিল্লি কেন্দ্রিক ফরেন মিনিস্টার ছিলেন, উনি বাংলাদেশ একে নিয়ে যে বিশ্বে নিয়ে যেতে হবে সেটা ছিলেন না। দেখেন, ফরেন মিনিস্টারের অনেক ইস্যু। তারপরে আপনি এই যে 2008 থেকে যে ফরেন মিনিস্টার ছিল হাসিনার, দেওয়ার প্রবলেম, এগুলি কোনো কাজেরই না, এগুলি সব হাসিনার চাটা ছিল। বিএনপির ফরেন মিনিস্টার শামসুল হক সাহেব, উনি কত সুন্দর রিলেশনশিপ রেখেছিলেন পাকিস্তানের সাথে। জিয়াউর রহমান সাহেবের ফরেন মিনিস্টার প্রফেসর শামসুল হক। মুস্তাফিজুর রহমান সাহেব ফরেন মিনিস্টার ছিলেন বিএনপি আমলে, উনিও হয়তো হি ওয়াজ নট এজ গুড এজ শামসুল হক, কিন্তু তারপরে উনি একটা রিলেশনশিপ রেখেছিলেন, ভালো রিলেশনশিপ রেখেছিলেন, উনিও খুব খারাপ ফরেন মিনিস্টার ছিলেন না। কিন্তু আনফরচুনেটলি এমন একটি ফরেন মিনিস্টার বিএনপি নিয়ে আসলো, মোর্শেদ খানকে, যে বেটা কিচ্ছুই জানে না ব্যবসা ছাড়া, এবং সে যেখানেই যেত, যার কাছে যেত, সে তার ব্যবসায়িক কার্ডটা আগে দিত ফরেন মিনিস্টারের কার্ড ছাড়া, যার জন্য বিএনপি বন্ধুহীন হয়ে গেছে। বিএনপির এই মুহূর্তে আপনার মিডল ইস্টের সাথে সম্পর্ক নাই, কোন জায়গায় আমেরিকানদের সাথে ওইভাবে সম্পর্ক নাই, কারোর সাথে সম্পর্ক নাই, বিকজ অফ দ্যাট ওয়ান ম্যান, দ্যাট ইজ স্টুপিড মোর্শেদ খান, যে ডুবিয়েছে
বিএনপি কে আর শেখ হাসিনাকে বন্ধুহীন করে দিয়েছে বাংলাদেশকে। আর যদি শেখ সৌদি হাসিনাকে আরব- না খালেদা জিয়া মানে মোর্শেদ জি? সাহেব, আপনি বলছেন বিএনপি কে আর শেখ হাসিনাকে, শেখ হাসিনাকে শেখ হাসিনা না, মানে খালেদা জিয়ার এদেরকে ভুলে ভুলে হয়ে গেছে। মোর্শেদ খান ডুবিয়ে দিয়ে গেছে বিএনপি কে। আর যেটা যেটা আপনি সৌদি আরবিয়া যে খালেদা জিয়াকে অনেক রেসপেক্ট করে, সাংঘাতিক রেসপেক্ট করে এবং সাংঘাতিক রেসপেক্ট করতো, কেন জানেন? বিকজ উনি হলেন জিয়াউর রহমান সাহেবের বিডো, এবং জিয়াউর রহমানের আজকেও আরব এবং মুসলিম বিশ্বে সাংঘাতিক প্রভাব আছে, সাংঘাতিক প্রভাব আছে। খালি ওদেরকে এটা এগিয়ে দিতে হবে। মুসলিম লীগ তো ইনশাল্লাহ আগে যাবে। আমরা দলটাকে সরকারে যাওয়ার জন্য এই মুখী আমরা করব, তাদের সাথে অ্যালায়েন্স করব, এইগুলি আমরা আগে গিয়ে দেখব। কিন্তু আমার দুঃখটা কি জানেন? যে বন্ধুহীন করে দিয়ে গেল, আর মোর্শেদ খানকে আমাদেরকে রাখতে হলো ফরেন মিনিস্টার। মানে এই যে এই ধরনের জিনিসগুলি যে হয়েছে, এইগুলি সমস্যা করেছে। বাট পাকিস্তানের সাথে রিলেশনশিপ 54 বছর না, এই গত 8, 10, 12 বছরে আমাদের রিলেশনশিপটি খারাপ ছিল। যেরকম আমাদের কলিমুল্লাহ সাহেব বলেছেন যে ওই যে অ্যাম্বাসেডারকে বা যারা আসে অ্যাম্বাসেডারের জন্য ওইখান থেকে বলা হয় যে অমুক অ্যাম্বাসেডার আসবে, ওই অ্যাম্বাসেডার এখানে ক্লিয়ারেন্স দিতে হয়, এই নিয়ে প্রবলেম হয়েছিল। আর ইনার আগে যিনি অ্যাম্বাসেডর ছিলেন উনিও কিন্তু পুরো বাংলাদেশ চুষে বেরিয়েছেন উইদাউট এনি সিকিউরিটি, উনি কানাডার থেকে বাংলাদেশে এসেছিলেন। তো উনি যেটা করছেন, পাকিস্তান দেখেন আমাদের কি আছে, অল আর আওয়ার ফ্রেন্ডস। আমি তো ইন্ডিয়ার সাথেও বন্ধুত্ব রাখতে চাই, ইন্ডিয়া আমার সাথে ষড়যন্ত্র না করলে ট্রান্সশিপমেন্টটা দিল, সেটা কি বার্তা দিল? মানে সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে কি বার্তা দিল? দেখেন এই ট্রান্সশিপমেন্ট তো আমাদের আগে বন্ধ করা উচিত। ট্রানজিটারিয়ে এটা তো আমাদের বিরুদ্ধে সব, আমরা এখনো তো করছি না। আমরা কি বলেছি যে ট্রানজিট বন্ধ করে দিলাম?